সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন, এটা প্রতিদিনই বলি, সন্ধ্যা 7টায় আমরা আপনাদের সামনে হাজির হই। প্রতিদিন সন্ধ্যা 7টায় দেশবার্তা একজন অতিথি নিয়ে এই টকশোতে সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলি, রাজনীতি, সমাজ, অর্থনীতি, এইসব বিষয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে রাজনীতিরই হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়। রাজনীতি, অর্থনীতি, সমাজ, এইসব আলোচিত বিষয়। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার পর নির্বাচনী রাজনীতি এক ধরনের ঢামাডোল শুরু হয়েছে। এর মধ্যেই তফসিল ঘোষণার পর দিনই রাজধানীতে আক্রান্ত হয়েছেন ইনকিলাব মঞ্চের ওমর হাদি। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধি করে। তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এবং ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার হত্যাকারী, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী তিনি আর নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা তার হত্যাকারীকে গ্রেফতারের জন্য, ধরিয়ে দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। প্রিয় দর্শক, এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো নির্বাচন সামনে রেখে। তবে সবচেয়ে আলোচিত বিষয়, আজকে যিনি আমাদের অতিথি, তিনি আজকেই যুক্ত হয়েছেন জামাত ইসলামীতে। জামাত ইসলামীর নাম শুনলে আবার নতুন করে পরিচয় করার দরকার নেই। 1971 সালে তাদের ভূমিকা কী ছিল সে নিয়ে অনেক বিতর্ক আছে। আর আমাদের সঙ্গে আজকের অতিথি হচ্ছেন আপনাদের অতি পরিচিত মুখ, দেশবার্তার নিয়মিত আলোচক, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। আখতার ভাই, আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও সালাম। যে যেখানে আছেন, দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, শরীফ ওসমান হাদির জন্য। এরকম একটা তরুণ প্রাণ আমাদের মাঝ থেকে চলে যাবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমার তীব্র ক্ষোভ, নিন্দা থাকলো হাদির জন্য দোয়া করবেন আপনারা। শুরুটা আলোচনা তো করতেই চেয়েছিলাম আপনাকে যখন আমি নক করি, তার মধ্যেই হঠাৎ করে গণমাধ্যমে দেখলাম আপনি একটি রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। আপনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এইমাত্রই আপনি বললেন দেশমাতার জন্য আপনি প্রার্থনা চাইলেন এবং আপনি এই টকশোতে বসে বা আমাদের অন্য প্ল্যাটফর্মে বসে আপনার দেশমাতার জন্য আপনি প্রতিনিয়ত লড়াইটা করে যাচ্ছেন, দোয়া প্রার্থনা করছেন। আপনি তারেক রহমানের সমালোচনা করলেও, কট্টর সমালোচক হলেও আপনি চান তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে, বিএনপির নেতৃত্বে আসুন, বাংলাদেশের রাজনীতির নেতৃত্বে আসুন। হঠাৎ করে আপনার রাজনৈতিক একটা পরিবর্তন দেখলাম। আজকেই দেখলাম গণমাধ্যমে আপনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন এবং আপনি ঠিকই বলেছেন। আমি এখনো চাই, মনে প্রাণে চাই, আমার একটিমাত্র আমার চেষ্টা ছিল যে তারেক রহমান সাহেব যে রাজনীতি প্রতিষ্ঠিত হয়, তিনি যেন পিতার এবং মাতার যে আসনগুলো ছিল সে আসনগুলোকে অলঙ্কৃত করতে পারেন। আমি শুধু 91 সন থেকে তারেক রহমানের সময় বিভিন্ন ভুল ভ্রান্তি তাকে মনে করে দিয়ে আসছি, ধরে দিয়ে আসছি, বারবার বলে আসছি, বাবারে তোমার এগুলো ভুল হচ্ছে, এখানে ভুল হচ্ছে। কিন্তু প্রতিবারই আমার এই ভুলগুলো বলাতে তিনি আমার প্রতি বিরূপ হয়েছেন। আমি জানি না ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ তার কাছ থেকে কেন লুপ পেয়েছে। আমরা তো চাই, কারণ আমি তো বিএনপি চেয়ারপারসন হবো না, আমি তো আগামী দেশের প্রধানমন্ত্রী হবো না, আমাকে কেউ মানবেও না প্রধানমন্ত্রী। আমি একটা ছোট্ট মন্ত্রী হতে পারি কিনা, এবং সেটাও সম্ভাবনা আমার জীবনে আর নাই, সেটা হতে পারবো না। আমরা তো চেয়েছিলাম, এখনো চাই তারেক রহমান এদেশের নেতা হোক, জনমানুষের নেতা হোক, জনগণের কল্যাণ নিশ্চিত হোক। তিনি শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান এবং দেশমাতা খালেদা জিয়ার সন্তান নয়, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অপরন্ত প্রাণের সঞ্চারক, যিনি যাকে দেখে তার রাজনীতি করে, যার উদ্দীপনা রাজনীতি করে। আমরা তো চাই, কিন্তু তিনি বারবার কেন জানি না উনি ভুল করেন এবং যারাই উনাকে সঠিক পথ দেখাতে চায় তিনি তাদের উপর রুষ্ট হন। আমি তো আমার স্বার্থে বলি নাই, ওনার স্বার্থে বলেছি। আজকে আমি যখন দেখলাম গত 3 দিন ধরে তিনি সিরিজ বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং বক্তব্যটা শুরু করলেন এই বলে যে কোনো একটি রাজনৈতিক দল নাকি লক্ষ লক্ষ মানুষকে মেরেছে 71 সনে। এই আজগুবি গল্প তিনি কোথায় পেলেন? বাংলাদেশে কোন রাজনৈতিক দল 71 সনে বাংলাদেশে কারা বাংলাদেশের মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, লক্ষ লক্ষ মামুন ইজ্জত নিষ্ঠ করেছে? আপনি কি সেই রাজনৈতিক দলের নাম জানেন, চেনেন? বলেন।
আমরা যতটুকু জানি, আমরা যুদ্ধ করেছি পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এটা পাকিস্তানের বিরুদ্ধে আমাদের অভিযোগ। সংখ্যাগত যতটা না সঠিক, তার চেয়ে হলো আমাদের আবেগ সঠিক। আমরা আবেগে বলেছি লক্ষ লক্ষ লোককে, কিন্তু সেটা তো পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানের শাসন শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধে তারা আমাদেরকে হত্যা করেছে। আমাদের চরম শত্রু পাকিস্তান। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তো আমাদের শত্রু নয়, অথচ এই রাজনৈতিক দল যাকে ইঙ্গিত করছেন, সেই দলটির সঙ্গে 91 সনে আপনি আঘাত করে ক্ষমতায় গিয়েছেন। 2001 সনেও সেই দলটির সঙ্গে নির্বাচন করেছেন একসঙ্গে। তারপরে 2008 সন থেকে নির্বাচন করেছেন, 2018 সনে একসঙ্গে নির্বাচন করেছেন। এই রাজনৈতিক দলটির সঙ্গে আপনারা প্রতিবার বিভিন্ন সময়ে একত্রিত হয়ে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছেন। লড়ে আপনারা সফল হয়েছেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পেরেছেন। আজকে যেখানে বাংলাদেশের সকল রাজনীতিবিদ ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়া উচিত, ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, যাতে ফ্যাসিস্ট আবার সুযোগ না পায়, সেখানে আপনি কোন বয়ানে কাকে খুশি করার জন্য আপনি পাকিস্তানকে বাঁচিয়ে পাকিস্তানের নাম না বলে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনার বক্তব্য দিচ্ছেন? আজকে আপনি হাদি ভাই আপনি বিপুল ভাই বলেছেন যে জামাত ইসলামে 71 সনে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তো করেছে। হ্যাঁ, শতভাগ সত্যি, কিন্তু সেটা ছিল ইস্ট পাকিস্তান জামাত পার্টি, জামাত পার্টি অফ ইস্ট পাকিস্তান, জামাতে পার্টি অফ জামাত ইসলাম অফ পাকিস্তানের প্রাদেশিক সংগঠন সেটা। কিন্তু 1980 সনের পরে এই দলটির নতুন রূপকরণ হয়েছে। প্রথম প্রকাশ করেছে তারা যে গঠনতন্ত্র, এই যে গঠনতন্ত্র প্রকাশিত হয়েছে 1980 সনে, সেই গঠনতন্ত্রে তারা পরিষ্কার বলছে, তারা বলছে যেহেতু আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করিয়া জাহান্নামে আযাব হইতে নাজাত এবং জান্নাতে অনন্ত সুখ অনাবিল শান্তি লাভের মধ্যে মানব জীবনে প্রকৃত সাফল্য নিহত। আমরা প্রতিটা মুসলমানরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর নেক নজর ছাড়া আমাদের পার্থিব জীবনে আমরা কোনো কিছু পাবো না, আমাদের পারলৌকিক জীবনে আমরা কিছু পাবো না। এই কথা তারা বলেছে। তারপরে যে কথাটির কারণে আজকে আমি জামাতে যোগদান করতে অনুপ্রাণিত হয়েছি, উৎসাহিত বোধ করেছি। আজকে সকালে আমার সঙ্গে প্রায় 1 ঘন্টা আলোচনা হয়েছে জামাতের আমির ডক্টর শফিউর রহমানের সাথে। আলোচনার পরে আমার বিশ্বাস হয়েছে আমরা এতদিন জামাত সম্বন্ধে যেটা জেনে আসছিলাম, এই কথাটা সঠিক নয়। উনি যখন গঠনতন্ত্র আমাকে দিলেন পড়তে, আমি পড়ে দেখলাম 1980 সনে যে গঠনতন্ত্রটা উনি রচনা করেছেন, যেখানে নতুন একটি রাজনৈতিক দলের উন্মেষ ঘটেছে, সেখানে তারা বলছেন যেহেতু বাংলাদেশের জনগণ মুক্তিযোদ্ধাদের, আমি আবারও বলছি, যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে, সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের এই গঠনতন্ত্র প্রবর্তিত হইল। কে? বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশের না। ফলে তার নাম, তার উদ্দেশ্য, তার গঠন কাল সব পরিবর্তন হয়ে গেছে। এই দলটি 1971 সনে এক্সিস্ট করে না, যেমন বিএনপি এক্সিস্ট করে না। আমার বিএনপিতে তো বড় বড় রাজাকার ছিল, বড় বড় যুদ্ধবাদী ছিল, কলে মুস্তাফিজ ছিল, আলিম ছিল, কসাই আলিম যার নাম, যে অনেক মুক্তিযুদ্ধ মেরেছে। আমাদের এখানে ঢাকার হারুন মোল্লা ছিল না বলেন? এরা তো ছিল। আমাদের এখানে স্বাধীনতার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে এমন অনেক লোক ছিল। পন্নী খান ছিল, আমাদের স্পিকার বানিয়েছিল, হুমায়ুন খান পন্নী সে ছিল। আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সদস্য ছিল, স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়েছিল। তাহলে কেমনে হলো? তাহলে সে যুদ্ধপরাধী নিয়ে বিএনপি তো দল গঠন করে। সেদিন আমি প্রতিবাদ করার কারণে আমি বারবার বহিষ্কৃত হয়েছি। আমি সেদিন বলেছি আপনি যুদ্ধ অপরাধী কেন স্থান দিচ্ছেন? আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, 5ই আগস্টের পরে আজকে যে নির্বাচন হতে যাচ্ছে,
সে নির্বাচনে জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর সাবলীল উন্নত বাংলাদেশ গড়ার জন্য, একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচনের জন্য যেখানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা, সেখানে তিনি বললেন জামাত নাকি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এই ভুল বিভ্রান্তিকর তথ্য তিনি কোথায় পেলেন? আমি আপনার অনুষ্ঠানে প্রতিবাদ করে গেছি, আপনার যদি মনে পড়ে আমি আরো কয়েকটা অনুষ্ঠানে প্রতিবাদ করেছি। আজকে সেই প্রতিবাদের প্রেক্ষাপটে আমার সঙ্গে গত 21 তারিখে 21শে নভেম্বর আমার সঙ্গে দেখা হয়েছিল ডক্টর শামসুর রহমান সাহেবের সঙ্গে। তিনি আমাকে একদিন চার দাওয়াত দিতে বলেছিলেন। আমি বলছি আমি জানাবো আপনাকে, যদি হয় আমি আমরা চা খেতে যাব। আজকে আমরা চা খেতে গেলাম। গতকালকে ইনফ্যাক্ট সন্ধ্যা 6টার সময় চার দাওয়াত ছিল, কালকে সন্ধ্যার সময় যেতে পারিনি হাদির জন্য, হাদির ঘটনার কারণে। আজকে সকাল 9টার সময় ছিল, 9টা থেকে 10টা পর্যন্ত আলোচনা করলাম। আলোচনা করার পরে আমি সিদ্ধান্তে আসলাম যে আমি তো একটা দল ছুট, আমার কোনো দল নাই, আমার কোনো পরিচয় নাই। আজকে 2.5 বছর ধরে আমি বিএনপি থেকে বহিষ্কৃত। বারবার বলা হয়েছে, আমাদের এলাকার লোক মিছিল করে মিটিং করে দলকে অনুরোধ করেছে। আমার এখানে প্রার্থী দিয়েছে বিএনপির, সেই প্রার্থী একবার আমাদেরকে জিজ্ঞাসা করে না, আমাদেরকে প্রশ্ন করে না, আমাদের কাছে ভোটটা বন্ধ চাইতে আসে না। আমরা এতই আমাদের কোনো রকম কোনো কিছু নাই। তা আজকে যখন এই শরীফুল সাহেবের সঙ্গে আলোচনা করলাম, শরীফুল ইসলাম আলম রহমান সাহেবের সঙ্গে, তখন দেখলাম ওনার মনটা অনেক উদার। উনি বলছে যে আমরা জামাত যুদ্ধ অপরাধী নই, এবং আমি বিশ্বাস করি ওনার এই দলিল দেখে আমার বিশ্বাস হয়েছে যে না, তারা সেই যুদ্ধ অপরাধী জামাত ইসলাম না। এটা এখন যারা জামাত ইসলাম করে, যেমন ডক্টর শফিকুর রহমানের বয়স হলো আজকে 69, অর্থাৎ 71 সনের বয়স ছিল 14 বছর বয়স। উনি কি করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করবেন? কি করে লক্ষ লক্ষ মানুষকে মারবেন? আবার এই ভদ্রলোক আবার ছাত্রলীগ করেছেন, এই ভদ্রলোক বৈজ্ঞানিক ছাত্রলীগ করেছেন, জাসদ করেছেন। তিনি আজকে জামাতের আমির। তাহলে এই জামাতে ইসলাম ও পাকিস্তান আর বাংলাদেশ জামাতে ইসলাম তো এক নয়। 1980 সনে যে নতুন দল প্রতিষ্ঠিত হয়েছে, হ্যাঁ তারা সিলসিলা আসছে, বংশ পরক্রমায় আসছে। যেমন আমরা বাঙালি, আমরা কি সেই লক্ষণ সেনকে অস্বীকার করতে পারবো? আমরা কি সিরাজউদ্দৌলাকে অস্বীকার করতে পারবো? সিরাজ তো আমার জাতি না। কিন্তু আমরা কি হয়তো শাহজাহানকে অস্বীকার করতে পারবো? হয়তো শাহজাহান তো বাংলাদেশের মানুষ না, কিন্তু তাদের সিলসিলা ধরে আজকের এই বাংলাদেশে আমরা এসে উপস্থিত হয়েছি। কাজে এখানে আমি যখন দেখলাম যে মুক্তিযুদ্ধের কথা সুস্পষ্ট লেখা আছে এবং তারা অঙ্গীকার করছে, সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন। আপনি চান না শোষণমুক্ত সমাজ গঠন করতে? তাহলে তারা গঠন করতে চায়, কিন্তু বিএনপি তো চাচ্ছে না। বিএনপি ম্যানিফেস্টো পরিবর্তন করে 19 দফা ফেলে দিয়েছে, জিয়াউর রহমানের 19 দফার কোনো পাত্তাই নাই। তো সেখানে আমি যাব কোথায়? আমার তো একটা পরিচয় লাগবে, আমার তো একটা জাতীয়তাবোধ লাগবে। কাজে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমার বিএনপির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমাকে তো একটা প্ল্যাটফর্ম লাগবে। আমাকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলতে হবে, যেখানে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে, যেখানে মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে। কালকে যদি আমি একটা দলীয় লোক হইতে পারতাম, তাহলে হাদির এই করুণ পরিণতি হতো না। আমি হয়তো সেখানে প্রিভেন্টিভ মেজার নিতে পারতাম আগেই। আমি তো সরকারকে পরিষ্কার বলেছি, তুমি অস্ত্র উদ্ধার না করে কেন নির্বাচনের কার্যক্রমে নামলা? তুমি কেন তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে তুমি অস্ত্র উদ্ধারের অপারেশনে নামলা না? এটা তোমার গঠিত অপরাধ হয়েছে, শাস্তিযোগ্য অপরাধ হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়ে ফেলেছে। এই কথাটা ব্যক্তি হিসাবে তো আমি বলতেছি, কোনো মূল্য হবে না, কিন্তু আমি যখন এটা দলের প্ল্যাটফর্মে বলবো তখন সেটার মূল্য হবে। যেমন আজ থেকে আমি এই দলের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব। আমি আমার জেলার জন্য নির্বাচন সমন্বয় করার চেষ্টা করব। সেখানে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সেখানে যেন কেউ কাজ করতে না পারে, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, সেটা আমি 8 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে দেখব। কাজে আমি যেহেতু এরকম সুযোগ পেয়েছি, আমি এই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যারা বিশ্বাস করে, আমি সেই দলে গিয়েছি। হয়তো আপনি বলবেন 71 মুক্তিযুদ্ধে 71 জামাত ইসলামের কথা। আমি 71 জামাত ইসলামে অংশগ্রহণ করি নাই,
71 জামাত ইসলামকে আমি অন করি না, কিন্তু আমি 1980 সনের যে বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে আমি সেখানে গিয়েছি। সেটা আপনি কিভাবে দেখবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। এইটা তো আপনি যুক্তি দেখাচ্ছেন, যেহেতু আপনি দলে যোগ দিয়েছেন, যুক্তি দেখাচ্ছেন 71-এর জামাত না জামাত। সেটা তো আমি মহামান্য আদালতের কাছে আমার যুক্তি তুলে দেখাবেন। অবশ্যই মহামান্য আদালত কি বিচার করবে সেই বিচার আমি মানব করব একেবারে। জামাত ইসলামীর তারেক রহমান যে একটি দলের কথা জামাত ইসলামীকে তো আকার ইঙ্গিতে তিনি বলছেন। আমি আপনাকে জামাত ইসলামী 71-এ তাদের ভূমিকা ছিল পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করা, রাজাকার আলবদর বাহিনী যেগুলো হয়েছিল মুসলিম লীগ, জামাত ইসলামী এইসব দল থেকে, নেজার ইসলাম দল থেকে, এইসব দল থেকেই এই রাজাকার আলবদর বাহিনী ছিল। কিন্তু 80 সালে জামাতের যে জন্মটা আপনি বললেন, যে তার গঠনতন্ত্র 80 সালের কথা বলা হয়েছে, 77-এর আগ পর্যন্ত এদেশ ইসলামী রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান সেই বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি শুরু করলেন, তখন জামাত ইসলামী সুযোগ পেল। তখনও আমরা দেখেছি যে ইতিহাস যদি ভুল না পড়ে থাকি, যে গোলাম আজম, তৎকালীন জামাত নেতা গোলাম আজম মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন। সেই গোলাম আজম কিন্তু জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালুর পরেই জিয়াউর রহমান পাকিস্তানি পাসপোর্টে গোলাম আজম এদেশে এসে স্থায়ী বসবাস শুরু করলেন। তখনও কিন্তু তিনি জামাতের নেতৃত্ব দিলেন। তিনি কোন জামাতের নেতৃত্ব দিলেন? পাকিস্তানের সময় তিনি জামাতের নেতৃত্বে ছিলেন, পূর্ব পাকিস্তান জামাতের। এই সময়ও এসে তিনি জামাতের নেতৃত্বে ছিলেন। এখন তিনি আসলে কোন এখানে 1980 সনের আগে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় বন্দোবস্ত আলাদা ছিল। এখন জিয়া রহমান সাহেব কোন প্রেক্ষাপটে কেন যুদ্ধাপরাধীদেরকে মাফ করে নতুন রাজনীতি করার, ধর্মভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে এসে রাজনীতির সুযোগ দিলেন, এবং তার সেই সুযোগ নিয়ে, সেই বৈধতার সুযোগ নিয়ে তারা 1980 সনে জিয়াউর রহমানের কাছ থেকে তারা সনদ নিয়ে রাজনীতি করেছে। এটার যদি কোনো ভুল থাকে তাহলে সেটা তারেক রহমান সাহেব ক্লিয়ার করা উচিত, কারণ উনি ওনার লিগাসি, উনি জিয়াউর রহমানের লিগাসি ক্যারি করে, আমি তো ক্যারি করি না। ওনার বলা উচিত, তাহলে ওনাকে 1980 সনের সিদ্ধান্তটাকে ওনার পিতৃদেব, ওনার মাননীয় মহামান্য রাষ্ট্রপতি সাহেব কেন সেটা দিলেন, এই প্রশ্ন তো তারেক রহমান সাহেবকে সংশোধন করতে হবে। আমার পক্ষে সংশোধন করা সম্ভব না। কিন্তু আমি তো পেয়েছি এটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়, এটা গণতান্ত্রিক বিশ্বাসী রাজনৈতিক দল। তার শরিয়া আইনের কথা বলছে না? তা শরিয়া আইন আমি তো কোথাও পাইলাম না। জামাতের নেতারা তো প্রকাশ্যে বক্তব্য এখানে বলছে, যেহেতু বাংলাদেশের জনগণ মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়া বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্রমর্যাদা লাভ করিয়াছে, বলেছে, যেখানে তারা বলেছে যেহেতু বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাসূল এবং আল্লাহ তাআলা প্রেরিত আল কুরআন ও বিশ্বনবীর সুন্নাহ হচ্ছে বিশ্ব মানবতা অনুসরণীয় আদর্শ, এখানে ভুল কোথায়? না, তাদের নেতারা তো প্রকাশ্যেই বলছেন তারা শরিয়া আইন। তাদের নেতারা কি বলেছেন সেটা ব্যক্তিগত বক্তৃতায়, ব্যক্তিগত বক্তৃতা, নেতা হয় যদি ব্যক্তিগত বক্তৃতা দেন তাহলে তো ওনার গঠনতন্ত্রের সঙ্গে তো কোনো মিল থাকতেছে না কেন? না, তারা যদি শরিয়া আইনের কথা বলে থাকে তাদের গঠনতন্ত্রে তো সেই কথাটা বলছে না। তারপরে যদি তারা শরিয়া আইন করতে চায়, শরিয়া আইনের সঙ্গে তো আমার কোনো ক্ল্যাশ হচ্ছে না। আমার লোক শরিয়া আইনটা তো আমাকে বলতেছে না যে তুমি এখনো সৌদি আরবে শরিয়া আইন আছে, কিন্তু শরিয়া আইনে তো বলতেছে না তুমি চুরি করলে হাত কেটে ফেলো। শরিয়া আইনকে তো আধুনিকরণ করা হয়েছে, শরিয়া আইনকে আরো সহনশীল করা হয়েছে, কিন্তু সেই আইনটা কি হচ্ছে, নট ইন দ্য নেম অফ ম্যান বাট ইন দ্য নেম অফ দ্য গড। শরিয়া আইনের মূল ভিত্তি হলো সংবিধান থেকে অনুষ্ঠিত নীতির ভিত্তিতে আইন তৈরি করা হবে না, আইন তৈরি করা হবে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক। শরিয়া আইনের পার্থক্য আমি যেটা বলি, আমরা যে সমস্ত আইনগুলো তৈরি করি সেই আইনগুলোতে আমরা বলি সংবিধানের এই ধারা অনুযায়ী, সংবিধানের এই উদ্দেশ্য সফল করার জন্য এই আইনটা করা হলো, বা জনগণের এই অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য বলা হলো। সেখানে আইনের উৎস হয়ে যাচ্ছে সংবিধান, কিন্তু শরিয়া আইন বলা হচ্ছে উৎস হবে আল্লাহর ইচ্ছা, আল্লাহ সন্তুষ্টি। তা আপনি কি আল্লাহ সন্তুষ্টির কাজ করেন না? আমি কি আল্লাহ সন্তুষ্টির কাজ করি না? এটার জন্য আমাকে রাজনীতি করতে হবে, রাজনৈতিক দল করতে হবে? আমি তো আল্লাহ সন্তুষ্টির কাজ করি, সবকিছু কাজ করি। আমি যদি আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী আমি রিজিক করতে পারি, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ, রোজা, হজ, যাকাত করতে পারি, আমি যদি আল্লাহ সন্তুষ্টি করতে পারি, আমি যদি খাওয়ার আগে বিসমিল্লাহ করে খাইতে পারি, তাহলে আমি আল্লাহ বিসমিল্লাহ করে আমি রাজনীতি করতে পারবো না। না, সেটাই বলছি। তাহলে তারা আমাকে জামাত ইসলাম বা নেজার ইসলাম বা ইসলামী শাসনতন্ত্র এইসব আন্দোলন করার তো দরকার না। আমার তো ওইগুলো আন্দোলন করা মানে কি, তারা তাদের রাজনৈতিক প্রেক্ষাপটে তারা নাম দিয়েছে, যেহেতু ইসলামিক মানুষের জন্য রাজনীতি করতেছে। তারা হিন্দুদের জন্য রাজনীতি করে না, তারা খ্রিস্টানদের জন্য রাজনীতি করে না, তারা মুসলমানদের জন্য রাজনীতি করে।
অতএব তারা মুসলমানদেরকে প্রাধান্য দিবে, মুসলমানের চিন্তা চেতনা একেবারে। বিশ্বাসকে প্রাধান্য দিবে। কাজে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারা এখানে বলছে কিনা যে আমি ইসলামের এই আইন না হলে সবাইকে জেলে ঢুকাবো, এটা পুরোটা না পড়লে তো আর আমি বলতে পারবো না। কিন্তু সেটা যদি বলে থাকে তাহলে আমি তো বলবো তারা সেটা বলছে কিনা। জি, আর একটু আগাই সামনের দিকে, আপনি জামাত ইসলামে যোগ দিলে নিশ্চয়ই ইতিমধ্যে বিভিন্ন জন কল করছে আপনাকে, নিশ্চয়ই আপনি ইতিমধ্যে প্রতিক্রিয়া পাচ্ছেন, এটা হয়তো জানবো ভবিষ্যতে। বাংলাদেশের রাজনীতি এখন নির্বাচন একটা বড় সাবজেক্ট, এবং তফসিল ঘোষণার পরদিনই রক্তপাতের ঘটনা ঘটে গেল। নির্বাচন একটু আগে আপনি বলছিলেন যে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করে, কেন অস্ত্র উদ্ধার না করে আপনি নির্বাচন ঘোষণা করলেন, রোডম্যাপ দিলেন। এটা আমারও প্রশ্ন, আপনার সঙ্গে আমারও প্রশ্ন, আপনাকে উত্তর আমি দিতে পারবো না। কিন্তু আমি মনে করি এটা সরকারের চরম ব্যর্থতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতা, পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতা। কারণ এত বড় একটা নির্বাচন আপনি চালাবেন যেখানে আপনি 15 দিন সময় রাখছেন নির্বাচনের ফাইনাল খেলার জন্য। আপনি 21শে জানুয়ারি হলো চূড়ান্ত ঘোষণা করা, আপনি এই 15টা দিন কি করবেন? আপনি কেন এই 15টা দিনে সারা দেশে চিরুনি অভিযান চালাইয়া এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করছেন না? সবাই তো জানে অস্ত্রগুলো কোথায় আছে, সবাই তো জানে কত হাজার অস্ত্র পুলিশের কাছ থেকে ছিনতাই হয়েছে, এটা তো ইনভেন্টরি করা আছে। আপনি সেই ইনভেন্টরিটা কেন করতে পারছেন না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আমার কি অস্ত্র হারিয়েছে তার একটা ইনভেন্টরি করতে পারছেন না? এটা কার ব্যর্থতা? এই ব্যর্থতা তো আলটিমেটলি ডক্টর ইউনূস সাহেবের উপরে দাঁড়াচ্ছে। কিন্তু ব্যর্থতা তো চরম ব্যর্থতা হলো আইজিপি সাহেবের, চরম ব্যর্থতা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের, চরম ব্যর্থতা সকল পুলিশের সুপারদের এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের। তারা কেন এখানে এই ঘটনাটা যাতে না ঘটে তার জন্য কি প্রিকশনে তারা মেজারমেন্ট নিয়েছে? কি করে ঢাকা শহরে একটা শুটার, প্রফেশনাল শুটার, স্নাইপার, যে চলন্ত অবস্থায় যেখানে হিট করলে একটা মানুষ নির্ঘাত মারা যাবে, সে কানের নিচে দিয়ে দিচ্ছে যাতে তার হার্ট, তার সমস্ত কিছু ছেদে সেখানে চলে যায়। তো সেখানে কেন আপনি দিলেন? আর গুলিটা তো অ্যাঙ্গেলে করা হয়েছে, সুদায় করা হয় নাই। তো অ্যাঙ্গেলে যখন গুলিটা করা হয়েছে এখান থেকে ঘুরছে, তাহলে তো মাথা আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে। কাজে এইটা যে স্বরাষ্ট্র উপদেষ্টা বুঝতে পারেন না, পরিচয় করতে পারেন না, ধারণা করতে পারেন না, এরকম অযোগ্য উপদেষ্টাকে আপনি কেন রাখছেন? ইনি আমাদের আর্মি অফিসার, আমার অল দ্য সিম্পথি ফর হিম। জেনারেল, আই ওন ইউ, আমি আপনাকে ওন করি। আপনার সম্মান আমার সম্মান, আপনাকে কেউ হেওয়া করলে আমাকে হেওয়া করা হয়। কিন্তু আপনি তো দারুণভাবে ব্যর্থ হয়েছেন, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন, সারা জাতিকে একটা হতাশার মধ্যে ফেলে দিয়েছেন। আপনি তো পুলিশকে কন্ট্রোল করতে পারছেন না, কমান্ড করতে পারছেন না। আপনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করতেছে আপনি অস্ত্র উদ্ধারে কি করেছেন, আপনি প্রশ্ন করেন উল্টা 30 টাকা পেঁয়াজের কেজি কি করে দাম বাড়লো। এটা কত বড় রেসপন্সিবল, আপনি কত বড় দায়িত্ব জ্ঞানী আপনি। আপনি অস্ত্র উদ্ধারের কথা না বলে বলেন 35 টাকা একদিনে পেঁয়াজের দাম কেন বাড়লো। অর্থাৎ আপনি তো হঠাৎ করে কৃষিমন্ত্রী হয়ে গেলেন। কিন্তু আপনি তো ওখানে কৃষি মন্ত্রী হিসেবে, কৃষি উপদেষ্টা হিসেবে আপনাকে প্রশ্ন করা হয় নাই, আপনাকে প্রশ্ন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে। জেনারেল জাহাঙ্গীর, আমি আপনার বিরুদ্ধে কথা বলতে আমার কষ্ট হয়, আমার ব্যথা লাগে, আমার বেদনা লাগে। আমি আর্মি অফিসার হয়ে একজন আর্মি অফিসারের সম্বন্ধে কথা বলাটা আমার জন্য শুভনীয় নয়, আমাকে শোভা পায় না। কিন্তু তারপরেও আপনার এই চরম ব্যর্থতা জাতিকে পীড়া দিচ্ছে, জাতিকে কষ্ট দিচ্ছে, জাতির টেনশন বাড়াচ্ছে। আপনি এখনো সময় আছে, আপনি না থাকলে কিচ্ছু আসবে যাবে না দেশের। আপনি আল্লাহর ওয়াস্তে আপনি পদত্যাগ করে বাসায় চলে যান, ডিওটিসি গিয়ে আরাম করে গল্ফ করেন, বিশাল গল্ফ গ্রাউন্ড আছে, আপনি সেই গল্ফ গ্রাউন্ডে গিয়ে গল্ফ করেন। এই স্বরাষ্ট্র মন্ত্রীগিরি করা, উপদেষ্টা করা আপনার জন্য সম্ভব নয়, সাজে না। আল্লাহর ওয়াস্তে করজোরে অনুরোধ করছি, আপনি পথটা ছেড়ে দেন। তারকে নির্বাচন কি তাহলে শান্তিপূর্ণভাবে হওয়ার পসিবিলিটি দেখছেন আপনি? পৃথিবীতে কোনো কালে কোনো দেশে নির্বাচন শান্তিপূর্ণ হয় না। নির্বাচন মানে একটা ক্যাওয়াস, কনফিউশন, ক্ল্যাশ, ইন্টারেকশন হবে। বাংলাদেশে তার ব্যত্যয় ঘটবে না, কিন্তু মাত্রা কম আর বেশি। তো এইবার মাত্রা বাড়ানোর আর নাই, যা হওয়ার কালকে হয়ে গেছে। কালকে যেটা হয়ে গেছে সেটা এখানে দিস দ্য ফার্স্ট অ্যান্ড দিস দ্য লাস্ট। আমি মনে করি আর বোধ হওয়ার সুযোগ নাই, কারণ সবাই এখন সজাগ হইতে হবে।
সবাইকে এখন প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে। কাজে আমি মনে করি আর হওয়ার সম্ভাবনা নাই। নির্বাচন যথাসময়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে, এটা আমি বিশ্বাস করি অন্তত। মানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, নির্বাচন পিছানোর কোনো দেখছেন না আপনি? আমি তো আবার বলছি, শান্তিপূর্ণটা আমি আশাবাদী না। শান্তি অশান্তি হইতে পারে, কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে এবং পিছানোর কোনো সুযোগ নাই, পিছাবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। এটা আপনি বলছেন, কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী কি মনে হয় যে নির্বাচন, তিনি বলছেন নির্বাচন পেছানোর বা ষড়যন্ত্র, বানচাল করার ষড়যন্ত্র চলছে, এইসব বক্তব্যে কি বোঝা যাচ্ছে যে সরকার নির্বাচন নিয়ে আসলে কিছুটা ইয়েতে আছে? এটা তিনি এই ঘটনাগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য, উনি কাউকে তৃতীয় পক্ষকে দায়ী করার জন্য, যে আপনারা এটা আওয়ামী লীগের কাঁধে এই চাপটা দেওয়ার জন্য একটা উদ্দেশ্য প্রণীত বক্তব্য দিচ্ছেন, যেটা মানে লক্ষ্যহীন বক্তব্য। এটা টু হুম ইট মে কনসার্ন, এমন একটা বক্তব্য যা যেদিকে লাগে উনি ছেড়ে দিলেন। এটা কাউকে নির্দিষ্ট করে বলেন নাই। আরে বাবা, যদি নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ না হয়, যদি সময় মতো নির্বাচন না হয়, তো সবার আগে তো কল্লা যাবে তোমার বাবা, সবাই তো তোমাকে ধরবে। বানচাল করা ষড়যন্ত্র করলে তো তুমি ব্যর্থ হয়ে যাবে। তুমি যদি ষড়যন্ত্রকে বন্ধ করতে না পারো, প্রতিহত না করতে পারো, বাবা শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেব, এর দায়িত্ব আপনার উপর পড়তে হবে। আপনি কার কথা এই কথাগুলো বলছেন? আপনি কি বুঝে কথা বলছেন, না বয়স্ক মানুষ হয়ে গেছে, মতিভ্রম হয়ে গেছে, কথা কখন কোনটা কি বলতে হবে আপনি বলতে পারছেন না? এরকম আমারও হয় মাঝে মাঝে। আমারও তো বয়স হয়েছে, অনেক সময় আমি এক কথার সঙ্গে আরেক কথাকে কানেক্ট করতে পারি না, অনেক সময় এরকম হয়ে যায়। এটা বয়সের কারণে। আপনি যদি বয়সের কারণে হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনি আরেকটু সময় নেন, আরেকটু ধৈর্য ধরেন, তারপরে বক্তব্য দেন। এটা আপনার কাছে বয়স্ক নেতা হিসাবে, আমাদের মুরব্বী হিসাবে আপনার কাছে আমার বিনীত আবেদন থাকবে স্যার। এই যে আপনি সারাটা জীবন দেশমাতার কথা বলে গেলেন, এখানে এসেও বললেন, তাই রাজনৈতিক দল পরিবর্তন, বা আপনি অনেকদিন দলে ছিলেন না বিএনপিতে, জামাতে এবার যোগ দিলেন, কিন্তু বিএনপির হয়েই আপনি সবসময় কথা বলছেন সব জায়গায়, বেগম খালেদা জিয়ার হয়েই কথা বলছেন। এখন থেকে কি তাহলে বিএনপির সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হবে কিনা? পরিষ্কার জিয়া রাজনীতি আদর্শ বিশ্বাস করি। আমি দেশমাতা খালেদা জিয়া যে রাজনীতি করেছি, আমি আগেও বলেছি, আপনার অনুষ্ঠানে বলেছি, আমি তারেক সাহেবের রাজনীতি করব না। তারেক সাহেবের রাজনীতি মানে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, মেধা নাই, প্রাজ্ঞতা নাই, রাজনীতি কোনো কৌশল নাই। আমি সেই রাজনীতি করব না, এটা আগে বলেছি। দেশমাতা খালেদা জিয়া আজকে এমন অবস্থায় আছে, উনি জীবিত না মৃত আমরা জানি না, এটাও আমরা জানার অধিকার আমরা হারিয়ে ফেলেছি, এটাও জানতে পারছি না। কাজে আমি মনে করি, আপনি নিজেই বলেছেন যে আমি কোনো দলে নাই, আমার কোনো পরিচয় নাই। আপনি বলেন 2-2.5 বছর ধরে, 2.5 বছর ধরে তো আমি নাই, আমি তো নাই। তো ফলে আমাকে তো এক জায়গায় স্থিত হইতে হবে। আমার তো এক জায়গায় একটা এসে একটা ঘাটে ভিড়তে হবে। আমি কত আর ঘুরে বেড়াবো বলেন? আমার তো এক জায়গায় স্থিত হইতে হবে। কাজে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের পক্ষে আমি একটা পেয়েছি, এবং মুক্তিযুদ্ধকে তারা ধারণ করে, লালন করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা সৎ, দক্ষ, অভিজ্ঞ এবং প্রচুর শিক্ষিত লোক এই দলে আছে। যত শিক্ষক আছে, যত ইঞ্জিনিয়ার আছে, যত ডাক্তার আছে, যত ব্যবসায়ী আছে, যত সৎ মানুষ আছে, অন্য কোনো দলে এতগুলো লোক নাই। এখানে এই দলে আমার কোনো প্রয়োজন নাই। এই দলে আমার মতো কোনো লোকে, আমার মতো একটা অধমের এই দলে কোনো প্রয়োজন নাই, কোনো কাজে আসবে না, উপকারে আসবে না। তারপরেও আমাকে যে দলে স্থান দিয়েছে, আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই দলের প্রধান ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছ থেকে, সাধারণ সম্পাদকের কাছ থেকে, যুগ্ম সাধারণ সম্পাদকের কাছ থেকে আমি কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমার সঙ্গে একদিন আলোচনা করে ওনারা আমাকে বিশ্বস্ত মনে করেছেন, বিশ্বাসযোগ্য মনে করেছেন, এবং আমার হাতে দলের একটা টিকিট উঠিয়ে দিয়েছেন। আমি মনে করি যে আমাদের আলোচনার, আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলেই ইনি হয়তো আমাকে আমার জন্য দ্বারটা খুলে দিয়েছেন। এই জন্য আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করি আপনার মাধ্যমে এই দলকে, এই দলের সকল অগণিত সদস্যদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই যে আপনাদের মতো একটা বড় দলের মুখে আমাকে স্থান করে দিয়েছেন। আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করব আপনাদের মান সম্মান রেখে দলে কাজ করতে। এই যে আপনি দল যোগ দিলেন, তাহলে নির্বাচন আপনি করছেন না? না, নির্বাচন আমি করব না। নির্বাচন করলে তো বলবো যে আমি নির্বাচনের লাভের জন্য গেছি। আমি নির্বাচন করার উদ্দেশ্যে আমি যাইনি। এখন পর্যন্ত আপনি নির্বাচন করবেন না? আগামী তো আরো 15 দিন পরেও করবো না, 1 মাস পরেও করবো না।
নির্বাচনের জন্য তারা যান নাই। আপনার এই হঠাৎ পরিবর্তন আপনার দেশমাতার দল বিএনপিতে কোনো প্রতিক্রিয়া তৈরি করবে কিনা? আমি একটা নগণ্য সদস্য বিএনপির, সদস্য না, বিএনপিতে বহিষ্কৃত 2-2.5 বছর আগে বহিষ্কৃত। বিএনপি তো আমার নামই জানে না, বিএনপির নতুন প্রজন্ম তো আমাকে চিনেই না, তারা তো আমাকে চিনে না, আমার এলাকার ছেলেরাও চিনে না আমাকে বিএনপি। আমি তারা তো বিএনপিকে আমার প্রয়োজন মনে করে না। তাহলে ইলেকশনে দাঁড়াইছে, তাহলে তো প্রার্থীরা আমার কাছে আসতো, দলের লোকেরা আসতো, সভাপতিরা আসতো, বুঝছেন না? আমার তো 2-4-5 হাজার তো কর্মকর্তা কর্মচারীও আছে, তাদেরও তো ভোট আছে একেবারে। তারাও তো আমার গ্রাম প্রতিবেশী আছে, তারা আমাকে ছেড়ে কই যাবে? আমার তো বংশটা আছে, আমাদের বংশ তো ছোট বংশ না। কিন্তু একটা প্রশ্ন করতে চাই, আপনি মেজর আখতারুজ্জামান, আপনি মেজর আখতারুজ্জামানই তো যথেষ্ট। দল পরিবর্তন করে জামাত ইসলামী যোগ দেওয়া আর খুব জরুরি ছিল কিনা? আপনি বলছিলেন যে আপনার একটা থিতুর দরকার, কিন্তু আপনি মেজর আখতারুজ্জামান, এটাই তো বিরাট ব্যাপার। ব্যক্তিগত দল হয় না তো, দল মানে হলো সমষ্টি, একের অধিক। একের অধিক তো 2 জন হলে পরিবার হয়, 5 জন হলে 10 জন হলে সমাজ হয়, তার বেশি হলে এবং দলবদ্ধ হইতে বলতো। দলবদ্ধ ছাড়া তো আমাদের কোনো অস্তিত্ব নাই। আপনি বিপুল ব্যক্তিগত পরিচয় নাই, কিন্তু আপনি যখন দেশে এই টেলিভিশন সেন্টারে উঠেন তখন আপনি একটা পরিচয় হয়, আপনি একটা কাঠামোর মধ্যে আসেন, সেটি তো আপনার শক্তি। তার মানে আপনি ব্যক্তি আখতারুজ্জামানের শক্তিটাকে কোনো ব্যক্তি শক্তি তো নাই। তাহলে তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রেসিডেন্ট হইতো আমেরিকার, তাহলে তো ওয়াশিংটন প্রেসিডেন্ট হইতো না, তাহলে তো প্রথম ফার্স্ট প্রেসিডেন্ট হইতো এই জেফারসন তো হইতে পারে নাই, কারণ ব্যক্তি তো বড় কথা না। একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। এই যে আপনি দল পরিবর্তন করলেন, দেশবাসীর উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে। আমি অতি ক্ষুদ্র দেশবাসীর কাছে কিছু বলার জন্য। আমি আমার অস্তিত্বের প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে, রাজনীতিকে টিকিয়ে রাখার প্রয়োজনে আমি জামাতে ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম অংশগ্রহণ করেছি, যাতে আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড, যাতে আমার জনগণের প্রতি আমার নিবেদন, জনগণের প্রতি আমার কমিটমেন্ট আমি অব্যাহত রাখতে পারি। আমি সেই জন্য একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার, আমি সেই প্ল্যাটফর্মটা খুঁজে পেয়েছি, আমি গিয়েছি। তাতে যদি আমার প্রতি আপনাকে অসন্তুষ্ট হন, তাহলে এটা আমার, এই দায় আমার। আমি এই দায় মাথা নিয়ে আমি যে কদিন বেঁচে থাকবো, আমি দেশ, মানুষ, জনগণ, আমার সমাজ, আমার এলাকা, আমার প্রতিবেশীর প্রতি আমি আমার দায়িত্ব পালন করার অভিলাষেই আমি দল পরিবর্তন করেছি। আমি নতুন দলে গিয়েছি এবং আমি চাই আপনাদের উপকারে যেন আমি রাখতে পারি, যে কদিন বেঁচে থাকবো আমি যেন অন্ততকে আমার সমাজকে, আমার গ্রামকে, আমার প্রতিবেশীকে আমি যেন কিছু করে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ মেজর আখতারুজ্জামান। আখতার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন এতক্ষণ দেশবার্তা টক শো, আপনাদের সবার প্রতি শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। এবং যথারীতি দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় হাজির হচ্ছি আপনাদের সামনে দেশ এবং দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ নিয়ে আমাদের এই টক শোতে। নিশ্চয়ই আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভ সন্ধ্যা।